গেল কয়েকদিনে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে কারিগরি ত্রুটি সারিয়ে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিকেলে রাজধানীর কড়াইল বস্তিবাসীদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট সমাধানে আগামী 10 বছরের পরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরা হবে জানিয়ে সরকার প্রধান জানান, আগামী 6 মাসের মধ্যেই সমাধান হয়। বিরোধী দল এমন পরিকল্পনা দিলে তা গ্রহণ করবে সরকার। বিরোধী দলকে বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গেল 17 বছরে একটি গ্যাস কূপও খনন করেনি ফ্যাসিবাদী সরকার, উল্টো জ্বালানি খাত বিদেশিদের হাতে তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। নানা সংকটের মধ্যেও সরকার সব সমস্যা সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে গণতন্ত্র শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এর আগে কড়াইল বস্তিতে বসবাসকারী অসহায় দুস্থদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। সমালোচনা করা খুবই সহজ কাজ, যদি মুরত থাকে আসেন, হাত শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল পরে কেচ পরে আদালতের মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। এদিকে সারা দেশে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। এদিকে বাসাবাড়িতে রান্না খাওয়াও চলছে বিকল্প উপায়। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরে টানা 3 দিন পাম্পে অবস্থান করেও গ্যাস নিতে পারেননি চালকরা। কোনো ঘোষণা ছাড়াই গত বুধবার রাত 10টা থেকে জাবেদ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন তারা। 10 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ গ্যাস থাকে। কখন কোন সময় আসে এই গ্যাসটা আমরাও ঠিক জানি না। আমরা 2 দিন যাবত এখানে আসছি, আমি আরো অনেকে আছে 3 দিন ধরে আইছে। সিরাজগঞ্জে গ্যাস নিতে ফিলিং স্টেশনে প্রায় 28 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছেন কেউ কেউ। শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ নলকা মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। এই যে বেলা 12টা বাজে ভোরবাসে সিরিয়াল দিয়েছিলাম, এইমাত্র গ্যাস পেলাম। আমরা 1 টাকা উপার্জন করতে পারি নাই, এমন কোনো শ্রমিক নাই তাকে পেটে ভাত আছে। এ পর্যন্ত গ্যাস পায়নি, আর যে গ্যাস পাইতেছে 200 টাকার গ্যাস পাইতেছে, এটাতে আমরা কি করবো ভাই? গ্যাস না পেলে কাজ করবে কখন, ফ্যামিলি চলবে কিভাবে? গরিব, আমরা সবাই তো গরিব মানুষ। একই অবস্থা মানিকগঞ্জেও। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের 12টি বন্ধ। বাকি 2টি ফিলিং স্টেশন থেকে গ্যাস দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। 2.5 ঘন্টা পরে পেলাম, এটাই আরো প্রেসারও কম, একেবারেই কম। এটাতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। 2টা বোতল লাগাইছি, তারপরেও যে গ্যাস পাই তাতে একদিন চলে না, পুরো দিন চলে না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লোডশেডিং এর কারণে গ্যাসের সংকট আরও বেড়েছে। বিদ্যুতের ঘাটতি, যখন বিদ্যুৎ চলে যায় আমরা জেনারেটর চালায় তেল দিতে পারি, গ্যাস তো দিতে পারি না। এদিকে 14 দিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও সংকটে পড়েছেন নেত্রকোনার গ্রাহকরা। ফেনীর প্রায় 30,000 আবাসিক সহ বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সমস্যার সমাধানে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কালকের সন্ধ্যা 9টা থেকে যারা আসছে এখন পর্যন্ত তারা এখানে বসে আছে, অনেক কষ্ট হচ্ছে আর কি। সকাল থেকে কোনো গ্যাস নাই, কালকে রাত থেকে বলছে যে গ্যাস নাই, আমরা তো সকালে আসছি। এখন গ্যাস নাই, এখানে আসছি আটকা পড়ে গেছি, এখন কি হবে সেটা জানি না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। নূর তাজমিন নীর, ৭১। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন 4 নেতা।
সাংগঠনিক কাজে গতিশীলতা বাড়াতেই নতুন এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সর্বোচ্চ ফোরামে স্থান পাওয়া নতুন চার মুখ হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। মাহিলা ইসলামের প্রতিবেদন। আমাদের এই কাউন্সিল থেকে জাতীয় জীবনের সেই জমাট বাঁধা অন্ধকার দূর করে সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে বিএনপিকে ঢেলে সাজাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো 4 নেতাকে। স্থায়ী কমিটিতে সদস্য দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে দলের প্রতি দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের অবদানকে। সেই বিবেচনায় প্রথমেই এসেছে রুহুল কবির রিজভীর নাম। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে রিজভী ছিলেন বিএনপির অন্যতম মুখপাত্র। একই সাথে রাজপথেও তার সংগ্রাম, অংশগ্রহণ। স্থায়ী কমিটির আরেক নতুন মুখ আমানুল্লাহ আমান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমান জাতীয় পর্যায়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা উত্তরের বিএনপির কার্যক্রম করেছেন গতিশীল। ত্যাগী এই নেতা ভবিষ্যতে বিএনপির জন্য জাতীয়ভাবে অবদান রাখবেন বলে আশা দলের জ্যেষ্ঠ নেতাদের। এছাড়া স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপির আরও 2 নেতা, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিসরে নিজেদের অবস্থানের জন্য সুপরিচিত এই 2 নেতা এবার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। বিএনপি কর্মীদের আশা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন স্থায়ী কমিটির এসব নতুন মুখ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।